প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টিং পাঠ্যপুস্তক থেকে দশম অধ্যায়ের একটি প্রশ্ন। দশম অধ্যায় আর্থিক বিবরণী থেকে যে সৃজনশীল প্রশ্নটি আছে 9 নম্বর প্রশ্ন, এটা আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু একদমই ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে এবং এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীর যে অনুপাতগুলো আছে সেই অনুপাত রিলেটেড একটা সৃজনশীল প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বিভিন্ন ধরনের সূত্র থাকে, যেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমাদের এখানে ম্যাথটা সলভ করতে হয়। তাহলে প্রথমে আমরা আমাদের এই প্রশ্নের প্যাটার্নটা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রহমান অ্যান্ড ব্রাদার্স 2016 এবং 17 সালের কিছু তথ্য। দেখো, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দুইটা সালের তথ্য কিন্তু একবারে দেওয়া আছে। দুইটা সালের কম্প্যারিজন আমাদের একটা অঙ্কের মধ্যে দেখাতে হবে। তো বুঝতে পারছি এখানে বিভিন্ন অনুপাত নির্ণয় করে, অর্থাৎ দুইটা সালের অনুপাত নির্ণয় করে আমাদের একটা কম্পেয়ার করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি মোট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফা, বিক্রয়, বিনিয়োজিত মূলধন, তারপর এখানে বলা আছে চলতি সম্পদ, চলতি দায়, মজুদ পণ্য। এই অঙ্কটা পুরোপুরি আমাদের সূত্র রিলেটেড। আমরা যত ভালোভাবে সূত্রগুলো মনে রাখতে পারবো এই অঙ্কটা কিন্তু তত ভালো এবং তত সহজ হয়ে যাবে আমাদের জন্য। সো বুঝতে পারছো এখানে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা আমরা মাথায় রাখবো, তাহলে কিন্তু খুবই কম সময়ে এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারি যদি আমাদের প্রশ্নে চলে আসে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে ক নাম্বারে দেখতে পাচ্ছি 2016 এবং 17 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো প্রথমে আমরা একটু দেখি বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয়ের কিন্তু একটা সূত্র আছে, বা মোট মুনাফার একটা সূত্র আছে। আমরা সাধারণত জানি কি, আমাদের নিট বিক্রয়, এখান থেকে যদি আমরা মোট মুনাফাটাকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আবার কিন্তু উল্টাটাও সম্ভব হয়। দেখো, যদি আমরা বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাকে মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই আমাদের মোট মুনাফার পরিমাণ, তাই না? দেখো, একটা সূত্র থেকেই কিন্তু আমরা বিভিন্ন রকমের সূত্র পেয়ে যেতে পারি। তাহলে দেখো, এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, আবার আমাদের এখানে কিন্তু মোট মুনাফার পরিমাণও দেওয়া আছে। তাহলে এই বিক্রয়ের পরিমাণ থেকে যদি আমরা মোট মুনাফার পরিমাণটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো যেহেতু এখানে দুইটা সাল একসাথে দেখাতে বলা হয়েছে, তাই এটাকে অবশ্যই আমরা একটা ছকের মধ্যে দেখাবো। যদি শুধুমাত্র একটা সালের নির্ণয় করতে বলা হতো তাহলে কিন্তু আমরা আর সেক্ষেত্রে ছকটা না করলেও হতো, শুধুমাত্র সূত্র লিখে নর্মালি বা ম্যানুয়ালি যেভাবে আমরা অঙ্কগুলো করি সেভাবে করে দিলেও হতো। যেহেতু দুইটা সাল একসাথে করতে বলা হয়েছে, সো এখানে আমাদের একটা ছকের মধ্যে দুইটা সাল দেখানোই বেটার। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণটাকে নিয়ে আসব। এবার দেখো, বিক্রয় এখানে কত দেওয়া আছে? বিক্রয় এখানে 16 সালে দেওয়া আছে 90,000, 17 সালে দেওয়া আছে 92,000। ওকে, তাহলে 16 সালে আছে 90,000, 17 সালে আছে 92,000। এবার আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে দিব মোট মুনাফা, তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে দেখো, মোট মুনাফা দেওয়া আছে প্রথমে 16,000, তারপর 15,500। তাহলে 16,000 এবং 15,500, তাহলে বিয়োগ করি এবং বিয়োগ করে আমরা দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। তো প্রথমে দেখতে পাচ্ছি 90,000, 90,000 থেকে 16,000 মাইনাস করলে থাকছে 74,000। তারপর যদি আমরা 92,000 থেকে 15,500 টাকা মাইনাস করি তাহলে থাকছে 76,500। তাহলে দেখো, এই যে দুইটা কিন্তু আমরা একসাথে নির্ণয় করে ফেলেছি এবং যেটা নির্ণয় করেছি সেটার নামই কি, বিক্রিত পণ্যের ব্যয়। এরপর চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। এখানে আমাদের আর ছক না করলেও হচ্ছে, এটা আমরা শুধুমাত্র সূত্র লিখে ম্যাথটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিট মুনাফার অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করি। আমাদের এখানে প্রথম সূত্রটা বলা হয়েছে নিট মুনাফা অনুপাত, রাইট? তাহলে নিট মুনাফার অনুপাত যদি আমরা বলি, নিট মুনাফার অনুপাত নির্ণয় করার সূত্র এটা হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়।
ইন্টু 100। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সূত্র। উপরে থাকবে নিট মুনাফা ভাগ করব নিট বিক্রয় ইন্টু 100 এটা দিয়ে। এখন দেখো এখানে নিট মুনাফার পরিমাণও দেওয়া আছে, আবার আমাদের নিট বিক্রয়ের পরিমাণও দেওয়া আছে। এখানে আমাদের কোনো কিছুই কিন্তু বের করতে হচ্ছে না, সব কিছু দেওয়া আছে। নিট মুনাফা দেওয়া আছে এটা, নিট বিক্রয় দেওয়া আছে এটা। যেহেতু শুধু 16 সালের করতে বলা হয়েছে, সো আমরা এই দুইটাই করব। তাহলে দেখো নিট মুনাফা দেওয়া আছে 6,900 আর নিট বিক্রয় দেওয়া আছে 90,000 টাকা। তাহলে দুইটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা নিট মুনাফার অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো 6,900 ভাগ 90,000 টাকা ইন্টু 100। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, আমরা এখানে পেয়ে যাচ্ছি 7.67%। অবশ্যই নিট মুনাফার অনুপাত এবং কোনো অনুপাত যদি আয়ের থেকে থাকে, যেমন নিট মুনাফা, মোট মুনাফা, তারপর একটু পরে আমরা করব বিনিয়োজিত আয় মুনাফা, যখনই আয় রিলেটেড বা মুনাফা রিলেটেড কোনো অনুপাত বের করতে বলা হবে, ঠিক তখনই কিন্তু আমাদের এই যে 100 দ্বারা গুণ করে একটা পার্সেন্টেজে অ্যান্সারটা দেখাতে হবে। তাহলে এইটাও আমরা একটা পার্সেন্টেজে অ্যান্সার দেখাবো। তাহলে 2016 সালে আমরা নিট মুনাফার অনুপাত দেখতে পাচ্ছি 7.67%। এরপর তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তীতে 2016 সালের বিনিয়োজিত মূলধনের ওপর আয়ের অনুপাত। তাহলে দেখো এই সূত্রটাও কিন্তু খুবই সহজ। উপরে আমাদের থাকবে কি নিট মুনাফার পরিমাণ এবং নিচে থাকবে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তাহলে নিট মুনাফাকে যদি আমরা বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করি এবং তারপর যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এবার তাহলে আমরা দেখি 2016 সালের কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখানে নিট মুনাফা তো আমরা দেখতেই পাচ্ছি 6,900, বিনিয়োজিত মূলধন কত দেওয়া আছে 50,000 টাকা। তাহলে উপরে হচ্ছে 6,900 এবং নিচে হচ্ছে 50,000 টাকা ইন্টু 100। তাহলে এবার আমরা দেখি এই অ্যান্সারটা কত আসে। 6,900 ভাগ করব 50,000 টাকা দিয়ে ইন্টু 100। তাহলে দেখো টোটাল আমরা পেয়ে যাচ্ছি 13.8%। 13.8%। তাহলে প্রথমে নিট মুনাফার অনুপাত পেয়েছি 7.67। এবার দেখো আমরা অ্যান্সারে চলে যাই। নিট মুনাফার অনুপাত এটা আমরা নির্ণয় করলাম এই সূত্র দ্বারা, নির্ণয় করে পেয়েছি 7.67%। তারপর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এটা নির্ণয় করে পেয়ে যাচ্ছি 13.80 বা 13.8%। এরপর চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রতিষ্ঠানের 2017 সালের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো। যখনই আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা বা দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে বলা হবে এই অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা দুইটা অনুপাত নির্ণয় করব। একটা হচ্ছে চলতি অনুপাত, আরেকটা হলো তারল্য অনুপাত। একটা হলো চলতি অনুপাত এবং আরেকটা হলো তারল্য অনুপাত। এই দুইটা নির্ণয় করলেই কিন্তু আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা এটা যাচাই করা হয়ে যাবে। তাহলে এবার আমরা একটু দেখি আমরা কিভাবে করব। তো প্রথমে আমাদের এখানে সূত্রটা যেহেতু মেইন, আমরা একটু সূত্রটা একবার মনে করার চেষ্টা করি বা সূত্রটা একটু পড়ে ফেলি। তো এখানে আমরা করব 2017 সালের জন্য প্রথমেই চলতি অনুপাত। চলতি অনুপাত নির্ণয় করার সূত্রটা কি, খুবই সহজ। উপরে থাকবে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদকে যদি আমরা চলতি দায় দ্বারা ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমরা চলতি অনুপাতটা পেয়ে যাব। আবার দেখো যদি আমরা তারল্য অনুপাত বের করতে চাই তাহলে দেখো তারল্য অনুপাত বের করার সূত্রটা কি, এটা আবার একটু বড় একটা সূত্র। আমরা প্রথমে কি করব, চলতি সম্পদ নিব। চলতি সম্পদ থেকে আমরা কি করব, বিয়োগ করে দিব সমাপনী মজুত পণ্য অথবা শুধু মজুত পণ্য এবং অগ্রিম কোনো ব্যয়। যদি কোনো অগ্রিম ব্যয় দেওয়া থাকে সেই অগ্রিম ব্যয় এবং সমাপনী মজুত পণ্যের যোগফলটাকে বিয়োগ করে দিব এবং ভাগ করব চলতি দায় দিয়ে।
ভাগ করব চলতি দায় দিয়ে, তাহলে কিন্তু আমরা তারল্য অনুপাতটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এবার আমরা দেখি 2017 সালে যে আমরা দেখলাম চলতি অনুপাত কি কি ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চলতি সম্পদ দেওয়া আছে 2017 সালের জন্য, যেটা হচ্ছে 11,000 টাকা, এবং চলতি দায় দেওয়া আছে 9,500 টাকা। তাহলে আমরা একটু অ্যান্সারগুলো লিখে ফেলি। দেখো চলতি সম্পদ দেওয়া আছে 11,000 টাকা এবং চলতি দায় দেওয়া আছে 9,500 টাকা। তাহলে দুইটা ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আরেকটা জিনিস যেটা আমাদের এখানে মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যখনই এই চলতি অনুপাত তারল্য অনুপাত এই দুইটার অনুপাত বের করব তখন অবশ্যই এটার অ্যান্সারটা কি হবে? অনুপাতেই হবে। এটার অ্যান্সারটা আমাদের অনুপাতেই লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমটার অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 1.61 অনুপাত 1। 1.6 এটা হচ্ছে আমাদের সম্পদ এবং চলতি দায় হচ্ছে 1। তাহলে এটা আমরা পেয়েছি চলতি অনুপাত। এখন আমরা তাহলে চলে যাই তারল্য অনুপাত। দেখো তারল্য অনুপাতে প্রথমে বলছে চলতি সম্পদ। তাহলে দেখো চলতি সম্পদ দেওয়া আছে 11,000 টাকা, তাহলে লিখে ফেলি 11,000। এবার দেখো এখান থেকে আমাদের মাইনাস করতে হবে মজুদ পণ্য প্লাস অগ্রিম ব্যয়। তাহলে এবার আমরা একটু দেখি মজুদ পণ্য কত দেওয়া আছে। মজুদ পণ্য এখানে আমাদের দেওয়া আছে 900 টাকা, তাহলে মজুদ পণ্য লিখি 900। এবার দেখো আমাদের এখানে কোনো অগ্রিম ব্যয় নেই, তো যেহেতু আমাদের এখানে কোনো অগ্রিম ব্যয় নেই তাই অগ্রিম ব্যয়ের জায়গায় আমরা কি করব? শূন্য বসিয়ে দিব। অগ্রিম ব্যয়ের জায়গায় শূন্য বসিয়ে তারপর আমরা ম্যাথটা সলভ করব। এখন দেখো চলতি দায়ের কোনো চেঞ্জ নেই, চলতি দায় দেওয়া আছে 9,500। তাহলে এবার আমরা একটু দেখি প্রথমে 11,000 টাকা, এখান থেকে 900 টাকা মাইনাস করলে পাচ্ছি আমরা 10,100 টাকা, এবং 10,100কে যদি আমরা 9,500 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে? আমরা অনুপাতটা পেয়ে যাচ্ছি 1.06 অনুপাত 1। 1.06 অনুপাত 1। এবার আসো আমরা এটার ক্ষমতাটা একটু যাচাই করি। দেখো প্রথমে আমরা এখানে পেয়ে যাচ্ছি চলতি অনুপাত যেটা দেওয়া আছে 1.61 অনুপাত 1। সাধারণত আমরা জানি চলতি অনুপাতটা যদি 2:1 থাকে, অর্থাৎ চলতি সম্পদের পরিমাণ যদি 2 থাকে এবং স্থায়ী যদি চলতি দায়ের পরিমাণ 1 থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো, বা এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য আদর্শ মান। তাহলে দেখো আদর্শ মান চলতি অনুপাতের জন্য 2:1 এবং তারল্য অনুপাতের জন্য 1:1। এই দুইটা হচ্ছে আদর্শ। তাহলে দেখো তারল্য অনুপাতে অলরেডি আমরা 1:1 এরকম কাছাকাছি একটা অ্যামাউন্ট পেয়েছি, সেটা হচ্ছে 1.06 অনুপাত 1। মোটামুটি ভালো একটা মানে আছে। কিন্তু আমরা যদি আমাদের চলতি অনুপাতের দিকে একটু তাকাই, দেখো চলতি অনুপাত কিন্তু এখনো 2:1 এটাকে ক্রস করতে পারেনি, 2 এর চেয়ে ছোট আছে। তাই আমরা বলতে পারি এই যে প্রতিষ্ঠানের অঙ্কটা আমরা করলাম রহমান অ্যান্ড ব্রাদার্স, এই রহমান অ্যান্ড ব্রাদার্সের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা মোটামুটি, অর্থাৎ পুরোপুরি ভালো না, একদম ভালো পজিশনেও নেই, আবার একদম খারাপও না, মোটামুটি বা মাঝামাঝি একটা পর্যায়ে রয়েছে। তাই স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাটা মোটামুটি। এবার দেখো আমরা একটু অ্যান্সারে চলে যাই। দেখো প্রথমে আমরা এখানে চলতি অনুপাত বের করেছি এবং চলতি অনুপাত বের করলাম কিসের ভিত্তিতে? কারণ হলো চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করেই আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা জানতে পারি। এই যে তুমি যে কথাটা জানো এটা অবশ্যই লিখে দিতে হবে, কোন দুইটা অনুপাতের মাধ্যমে আমরা চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা জানতে পারছি। এই দুইটা অবশ্যই লিখে তারপর আমাদের অঙ্কটা শুরু করতে হবে। না হলে তুমি যদি এটা না লেখো, এই ইনফরমেশনটা না দাও, তাহলে কিন্তু বোঝাই যাবে না যে তুমি কিসের ভিত্তিতে দুইটা অনুপাত বের করেছো। আমাদের যেহেতু চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলা হয়েছে, সো আমরা প্রথমে এই লাইনটা লিখে নিব যে কোন দুইটার মাধ্যমে আমরা ক্ষমতা যাচাই করতে পারি, তারপর আমরা দুইটা অনুপাত নির্ণয় করব। তাহলে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত আমরা বের করলাম।
এরপর দেখো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের 2017 সালে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা মোটামুটি সন্তোষজনক। মানে এভারেজলি এটা মোটামুটি একটা পর্যায়ে আছে, খুব ভালো না আবার একদমই যে খারাপ সে পজিশনও না। কারণ চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের আদর্শ মান, দেখো এই যে এখানে আদর্শ মান দেওয়া আছে এবং তোমাকে অবশ্যই খাতার মধ্যে বা অ্যান্সারের মধ্যে আদর্শ মানটা লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা আদর্শ মান পেয়েছি চলতি অনুপাতের জন্য 2.1 এবং তারল্য অনুপাতের জন্য দেখো কত, 1:1। তাহলে এক্ষেত্রে আমরা যে মানটা পেয়েছি, অর্থাৎ আমাদের অঙ্ক থেকে যে আমরা মান পেলাম সেটা হচ্ছে প্রথমটা 1.16:1 এবং তার পরেরটা পেয়েছি 1.6:1। তাহলে দেখো আমাদের তারল্য অনুপাতটা ঠিকঠাক আছে কিন্তু চলতি অনুপাতটা কিন্তু একটু কম। এই জন্য আমরা বলতে পারি এখানে আমাদের ক্ষমতাটা মোটামুটি সন্তোষজনক। দেখো এটা কিন্তু আমাদের আর্থিক বিবরণী থেকে পুরোই ডিফারেন্ট একটা অঙ্ক এবং এটা আমাদের আর্থিক বিবরণীর বিভিন্ন অনুপাতকে নির্দেশ করছে। আশা করছি পুরো অঙ্কটাই সবাইকে খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি এবং সবাই এখান থেকে উপকৃত হয়েছে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।